ভূতেদের বৃদ্ধাশ্রম, ভুতিয়া ওল্ড এজ হোম। সিদ্ধার্থ আর তার স্ত্রী সঞ্জনা দিল্লিতে থাকে। সম্প্রতি ওরা দিল্লিতে একটা লাক্সারি ফ্ল্যাট কিনেছিল। একদিন যখন সিদ্ধার্থ অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন সে দেখল সঞ্জনা বাড়িঘর মুছছে। সঞ্জনা, তুমি কেন ঘর মুছছো? আজকে কি কাজের লোক আসেনি? কাজের লোক এসেছিল, এসে পুরো ঘর মুছেছে আর মুছে চলে গেল। কিন্তু তোমার বাবা আজ আবার ইউটিউবে দেখে আবার কোনো বেকার খাবার বানানোর চেষ্টা করেছে আর পুরো ঘর খারাপ করে দিয়েছে। কতদিন ধরে তোমায় বলছি যে তুমি তোমার বাবাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। ওখানে উনি ওনার বয়সী লোকেদের সাথে থাকবেন তো ভালো থাকবেন। আমি অফিসের কাজ দেখবো না তোমার বাবার সেবা করতে থাকবো? নয়তো তুমি তোমার বাবাকে ওল্ড এজ হোমে পাঠাও, নয়তো আমি আমার বাড়ি যাচ্ছি। মাথা গরম করো না, আমি কাল অফিস থেকে ফেরার সময় কোনো বৃদ্ধাশ্রমের সাথে কথা বলে আসব। সিদ্ধার্থকে ওর বন্ধু রমন বলল যে ঢোলাকুয়া জায়গার রাস্তায় একটা ওল্ড এজ হোম আছে। সিদ্ধার্থ সন্ধেবেলায় অফিস থেকে ফেরার পরে ঢোলাকুয়া নামক ওল্ড এজ হোমকে খুঁজতে বেরিয়ে পড়ল। ও নিজের মোবাইলে ম্যাপ দেখতে দেখতে এগোচ্ছিল। সিদ্ধার্থ রোডে যত আগে এগোচ্ছিল, রোড নির্জন হয়ে যাচ্ছিল। রোডে কোনো লাইটও ছিল না। হঠাৎ মোবাইলে ওল্ড এজ হোমের লোকেশন বারবার চেঞ্জ হতে লাগলো। সিদ্ধার্থ কখনো আগে যাচ্ছিল তো কখনো গাড়িকে পেছনে নিতে হচ্ছিল। এই ম্যাপের কি হলো? এখানে তো আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না যাকে আমি রাস্তা জিজ্ঞেস করতে পারি। সিদ্ধার্থ নিজের বন্ধু রমনকে ফোন করল, কিন্তু মোবাইলে সিগন্যাল আসছিল না। হঠাৎ সিদ্ধার্থের গাড়ি বন্ধ হয়ে গেল। সিদ্ধার্থ ফ্রন্ট মিররে দেখল যে পেছনের সিটে একটা ভয়ানক বুড়ো লোক বসেছিল। বুড়ো লোকের চোখ দিয়ে রক্ত অশ্রু বইছিল আর চোখ দুটো পাথরের মতো সাদা ছিল। সিদ্ধার্থ গাড়ি ছেড়ে বাইরে দৌড়িয়ে পালালো। ভূত, 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 কেউ বাঁচাও, কেউ বাঁচাও, ভূত! সিদ্ধার্থের মোবাইল ওর গাড়িতেই পড়েছিল। হঠাৎ গাড়ি স্টার্ট হলো আর দ্রুত বেগে সিদ্ধার্থের দিকে এগোতে লাগলো। গাড়িটা ওই ভয়ঙ্কর বুড়ো লোকটাই ড্রাইভ করছিল। সিদ্ধার্থের মনে হলো যে বুড়ো লোকটা ওকে আজ মেরেই ফেলবে। এই জন্য সিদ্ধার্থ গাড়ির আগে আগে ছুটতে লাগলো। কেউ আমাকে সাহায্য করো, কেউ কি আমায় শুনতে পাচ্ছো? হেল্প মি প্লিজ, প্লিজ! সিদ্ধার্থ একটু দূরেই একজন চৌকিদারকে দেখতে পেল। ও জোরে দৌড়ে গিয়ে চৌকিদারের কাছে গেল। দাদা, একটা ভূত আমার পিছনে পড়ে গেছে, সে আমার গাড়িতে বসে আছে, আমাকে সাহায্য করুন। কোন ভূত? সিদ্ধার্থ পেছনে ফিরে দেখল ওর গাড়ি রোডে দাঁড়িয়েছিল আর গাড়িতে কেউ ছিল না। সিদ্ধার্থ চৌকিদারের কাছে জল চাইল আর ওকে সমস্ত কথা বলল। তুমি যে ওল্ড এজ হোমটা খুঁজছো সেটা এখানেই, সামনের বিল্ডিং এ চলে যাও। গ্রাউন্ড ফ্লোরে ভাড়া আর বাকি ডিটেলস লেখা আছে। তুমি ওপরে গিয়ে ওল্ড এজ হোমের এনভায়রনমেন্ট আর থাকার সুবিধাও দেখতে পারো। যারা ওখানে থাকে তাদের সাথে কথাও বলতে পারো। অনেক অনেক ধন্যবাদ দাদা। সিদ্ধার্থ ওল্ড এজ হোমের ভেতরে গেল। সে ওল্ড এজ হোমের ইন্ট্রোডাকশন বুক পড়ল, যেখানে সব ফ্যাসিলিটির কথা লেখা ছিল। তারপর সে সিঁড়ি দিয়ে ওপরে গেল। সিদ্ধার্থের মনে হলো যেন ওর পেছনে কেউ আসছে। ও বারবার পেছন ফিরে দেখতে লাগলো, কিন্তু পেছনে কাউকে দেখতে পেত না। যখন ও রুম গ্যালারি দিয়ে পাস করছিল, তখন হঠাৎ একটা রুমের জানলা দিয়ে কেউ একজন সিদ্ধার্থের গলা টিপে ধরল। সিদ্ধার্থের দম আটকে গেল। বাঁচাও, 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 কেউ আমাকে সাহায্য করো। কিছুক্ষণ পর হাতটা জানলার ভেতরে ঢুকে গেল আর একজন বুড়ো লোক যে রক্তের কান্না কাঁদছিল সিদ্ধার্থের কাছে এলো। আমায় সাহায্য করো বাবা, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার এখানে খুব একা একা লাগে। সিদ্ধার্থ কোনোভাবে ওই বুড়ো লোকটার থেকে পালিয়ে বাঁচল আর নিচের দিকে পালালো, কিন্তু একটা বুড়ি ওর রাস্তা আটকে দিল। বুড়িরও চোখ দুটো সাদা ছিল আর সেও রক্ত কান্না কাঁদছিল। এখান থেকে যেও না বাবা, এখানে খুব একাকিত্ব আছে। তুমি এখানে থাকলে আমার পরিবারের মতো মনে হবে। আমাকে ছেড়ে যেও না বাবা। সিদ্ধার্থ বুড়িকে ধাক্কা দিয়ে পালালো,
কিন্তু বুড়ি সিদ্ধার্থের পা ধরে নিল। পিছন থেকে একজন বুড়ো এসে গেল। বুড়ো আর বুড়ি সিদ্ধার্থকে পা ধরে টেনে কোথাও নিয়ে যেতে লাগলো। সিদ্ধার্থ একটা ঘরে পৌঁছে গেল, যেখানে বেশ কিছু বুড়ো বাজেভাবে কাঁদছিল। সবাই চেঁচাচ্ছিল যাতে ওদের ওল্ড এজ হোম থেকে বাইরে বের করা হয়। সিদ্ধার্থ মাটিতে একটা বন্দুক পড়ে থাকতে দেখল। ও গান ওঠালো আর সব বুড়ো লোকেদের গুলি করে ওল্ড এজ হোমের বাইরে পালিয়ে গেল। ও গাড়ি স্টার্ট করলো আর ততক্ষণ থামলো না যতক্ষণ না একটা ব্যস্ত সড়কে পৌঁছে যায়। ও একটা জুসওয়ালার দোকানের সামনে নিজের গাড়ি থামালো আর জুসওয়ালাকে ওল্ড এজ হোমের কথা বলল। জুসওয়ালা সিদ্ধার্থকে জুস দিল আর বলল, যে ওল্ড এজ হোম থেকে আপনি ঘুরে আসছেন সেটা অনেক পুরনো। আজকের নতুন জেনারেশন বুড়ো লোকদেরকে নিজের উপর বোঝা ভাবে আর তাদের বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে। বুড়ো লোকেরা বৃদ্ধাশ্রমে তোড়পে তোড়পে একার জীবন কাটায়। ঢোলাকুয়া রোডের উপর যে বৃদ্ধাশ্রম রয়েছে ওখানে অনেক লোক আত্মহত্যাও করেছে। তুমি ওদের আত্মার সাথেই দেখা করে আসছো। আমি তোমায় পরামর্শ দেব যে নিজের বাবাকে কোনো ওল্ড এজ হোমে ছেড়ো না। সেও একাকী হয়ে তোড়পে তোড়পে মরে যাবে। আর খেয়াল রেখো, একদিন তোমাকেও বুড়ো হতে হবে। জুসওয়ালার কথা শুনে সিদ্ধার্থ নিজের মন বদলে দিল। ও নিজের স্ত্রীকে গিয়ে সব কথা বলল আর ডিসাইড করলো যে সে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মেরঠের কাছে চাঁদপুর নামের একটা গ্রাম ছিল। গ্রামে অর্জুন ওর বুড়ি মায়ের সাথে থাকত। এক রাত অর্জুনের মা ওকে রাত 2টোর সময় ঘুম থেকে তুলে দিল। অর্জুন, আমার পেটটা খারাপ হয়েছে, ওষুধের দোকান থেকে ওষুধ এনে দে। মা, তোমার মাথা ঠিক আছে তো? রাত 2টো বাজে, এখন কোনো ওষুধের দোকান খোলা নেই। হনুমান মেডিকেল সারা রাত খোলা থাকে, ওখানেই যা বাবা। যদি তুই না যাস তাহলে আমিই যাব। থাক মা, তোমার যেতে হবে না। অনেক রাত হয়েছে, বড় রাস্তা দিয়ে যাস, কবরস্থানের রাস্তা দিয়ে যাস না কিন্তু। অর্জুন ওর মায়ের কথায় গুরুত্ব না দিয়ে কবরস্থানের রাস্তা দিয়েই মেডিকেলের দিকে এগিয়ে গেল। ও দেখল কবরস্থানে একটা লোক আগুন জ্বালিয়ে তার সামনে কিছু মন্ত্র পড়ছে। সাল্লাল্লাহু আলাইহি বাসলাম, সাল্লাল্লাহু আলাইহি বাসলাম, সাল্লাল্লাহু আলাইহি বাসলাম। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিসো তিন লোক জাগর, রামদূত অতুল্য বল, রাম অগ্নিপুত্র পवन सूत्र नमः, महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमित संगी, भूत पिशाच निकट मही आए। महावीर जब नाम सुनबे भूत पिशाच निकट नबी आवे, महावीर जब नाम सुनाबे। हे भगवान, আমাকে রক্ষা করো। অর্জুন হনুমানের নাম নিয়ে দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। ফেরার সময় কবরস্থানের রাস্তা দিয়ে ফিরল না। পরের দিন ও কবরস্থানের ব্যাপারটা ওর বন্ধু আলীকে বলল। যে লোকটাকে তুমি কবরস্থানে দেখেছিলে তার নাম হলো হায়াত খান। কয়েক বছর আগে ওর জওয়ান ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন থেকে ও পাগলের মতো হয়ে গেছে। ও বলে যে ও কায়ামতের রাত নিয়ে আসবে। কায়ামতের রাত সেই রাত হবে যেই রাতে সমস্ত মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। সবাই ওকে বোঝানোর চেষ্টা করেছে যেমন কোনো রাত আসবে না, কিন্তু ও নিজের বিশ্বাসে অটল আছে। আল্লাহ জানে এমন কোনো রাত আসবে বা কি না। সেদিন রাতে অর্জুন যখন বাড়ি পৌঁছে ওর সাইকেলটা রাখছিল, তখনও দেখল যে মাটি থেকে একজন লোক ওর দিকে আসছে, যাকে দেখে মনে হচ্ছিল কাদা মাখা অবস্থায় মাটি থেকে আসছে। ভূতনি, ভূতনি, বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। অর্জুন চিৎকার করতে করতে ওর ঘরে ঢুকে গেল আর ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বাইরে থেকে আওয়াজ আসলো, অর্জুন দরজাটা খোল, আমি তোর মা। অর্জুন যখন দরজা খুলল, ও দেখল ওর মা পুরো কাদামাটি অবস্থায় দাঁড়িয়ে আছে। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে মা। এইভাবে তুমি মাটিতে শুয়েছিলে কেন? তোমার শাড়ি কাপড় নোংরা হয়ে গেছে। আমি মাটিতে আমার কবর খুঁড়েছি। যখন আমি মরে যাব আমাকে ওই উঠোনেই কবর দিবি। মরার পর আমি এই বাড়িতেই থাকতে চাই। আর কখন এরকম কথা বলবে না মা। আমি ভেবেছিলাম সে কায়ামতের রাত এসে গেছে। কয়ামতের রাত? হ্যাঁ, আজ আলী বলছিল কায়ামতের রাতের ব্যাপারে। ভেতরে এসো, আমি তোমাকে সব কথা বলছি। একদিন অর্জুনের মায়ের শরীর খুবই অসুস্থ হয়ে পড়ল।
মনে হয় মাকে এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। অর্জুন ওর মাকে সাইকেলের পেছনে বসিয়ে আর খুব আস্তে আস্তে সাইকেল চালাতে লাগলো। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য অর্জুন কবরস্থানের রাস্তা দিয়েই গেল। অর্জুন যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তখনও দেখলো যে কবরস্থানের বাইরে মৃতদেহ আসছে। তখনই হঠাৎ করে অর্জুনের পেছনে একটা মৃতদেহ এলো আর অর্জুনের মাকে তুলে নিয়ে গেল। অর্জুনের মা চিৎকার করতে লাগলো। অর্জুন বুঝতে পারছিল না যে ও কি করবে। অর্জুন নিজের পকেটে হাত দিল। ওর পকেটে একটা দেশলাই ছিল। দেশলাই জ্বালিয়ে ও একটা শুকনো কাঠে আগুন জ্বালালো আর মৃতদেহর পেছনে দৌড়লো। অর্জুন প্রথমে কাঠটা ছুঁড়ে মৃতদেহটাকে মাটিতে ফেলে দিল আর তারপর মৃতদেহকে আগুন লাগিয়ে দিল। অর্জুন পেছনে ঘুরে দেখলো যে কয়েকটা মৃতদেহ ওর সাইকেলটা তুলে কবরস্থানে নিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে বাবা? এই মৃতদেহগুলো জীবিত কি করে হলো? মা, আজ মনে হয় কায়ামতের রাত এসেছে। হায়াত খান মৃতদেহগুলোকে জীবিত করে দিয়েছে। তখনই একটা মৃতদেহ এসে অর্জুনের পা ধরে টানতে টানতে অর্জুনকে নিয়ে যায়। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও বাঁচাও। মা যখন দেখলো ছেলের মহা বিপদ তখন ওর ভেতরে প্রচন্ড শক্তি চলে এলো। মা জ্বলন্ত কাঠটা তুলে মৃতদেহর পেছনে ছুটল। অর্জুন কোনোভাবে লাথি মেরে মৃতদেহর হাত থেকে নিজেকে ছাড়ালো। ততক্ষণে ওর মা ওর কাছে পৌঁছে গেছিল। অর্জুন ওর মায়ের হাত থেকে জ্বলন্ত কাঠটা নিয়ে মৃতদেহর গায়ে আগুন লাগিয়ে দেয়। অর্জুন দেখলো ওর বন্ধু আলী ওর দিকে দৌড়ে দৌড়ে আসছে। অর্জুন, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। হায়াত খান নিজের বলি দিয়ে তন্ত্রমন্ত্রের সাহায্যে কবরস্থানে মৃতদেহগুলোকে জীবিত করে নিয়েছে। মৃতদেহরা মানুষের বাড়িতে ঢুকে পড়ছে। পুরো গ্রামে হাহাকার শুরু হয়ে গেছে। তাহলে এখন কি হবে? তাহলে কি মৃত লোকগুলো জীবিত মানুষদের খেয়ে ফেলবে? আমি তন্ত্রবিদ্যার বইতে পড়েছি, যার বলিদান মৃতগুলিতে জীবিত হয়েছে, যদি সেই ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে মৃতদেহ আবার কবরে ফিরে যাবে। যে কোনোভাবে আমাদের হায়াত খানের ডেড বডি খুঁজে জ্বালিয়ে দিতে হবে। অর্জুন ওর মাকে একটা গাছের ওপর সুরক্ষিত জায়গায় বসিয়ে দিল আর আলীর সাথে কবরস্থানের দিকে দৌড়ে গেল। একটা মৃতদেহ আলীর হাত ধরে ফেলল আর ও আলীর হাত ছিঁড়ে পালিয়ে গেল। অর্জুন যখন মৃতদেহর দিকে যাচ্ছিল একটা মৃতদেহ ওর দেশলাইটা ছিনিয়ে নিল। আলী পেছন থেকে মৃতদেহটাকে লাথি মারল। ও মাটিতে পড়ে গেল আর হাত থেকে দেশলাইটা পড়ে গেল। অর্জুন তাড়াতাড়ি দেশলাইটা তুলে কয়েকটা কাঠি জ্বালিয়ে হায়াত খানের মৃতদেহটা পুড়িয়ে ফেলল। যেই হায়াত খানের শরীর জ্বলতে শুরু করলো তখনই সবগুলো মৃতদেহ কবরস্থানের দিকে ফিরে আসলো আর নিজের নিজের কবরে ঢুকে গেল। সকাল হতে হতে সব মৃতদেহগুলো কবরের ভেতরে ঢুকে পড়েছিল। গ্রামের লোকেরা অর্জুন আর আলীর বাহাদুরির জন্য ওদের সম্মানিত করলো।